টোনা, দেখো আমাদের জমিতে কি সুন্দর সবজি হয়েছে। সবজি দিয়ে জমিটা একেবারে ভরে গেছে। হ্যাঁ টুনি, তুমি ঠিক বলেছো। জমি দেখে মনটা একদম ভরে গেল। চলো এবার আমরা বাড়িতে চলে যাই, কালকে এসে সবজিগুলো তুলে নিয়ে যাব। ঠিক আছে টোনা, চলো তবে। এরপর টোনা ও টুনি তাদের বাড়িতে চলে যায় আর বনের সব পাখি তাদের জমিতে সবজি চাষ করে। আর তারা প্রত্যেকে নিজেদের জমি সবজি দেখে অনেক খুশি হয়, কারণ বনের পাখিদের জমিতে এই বছর প্রচুর সবজি হয়েছে। যাক, এবার আর চিন্তা রইলো না। এই জমির সবজি বিক্রি করে সুখে দিন কাটাতে পারবো। এবার এত ভালো সবজি হবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। ভালোই হয়েছে, সুখী অনেকদিন থেকে আমার কাছে সোনার একটা হার কিনে চায়, কিন্তু টাকার অভাবে সুখীকে সোনার হার বানিয়ে দিতে পারিনি। এবার টাকা হাতে পেলে সুখীকে একটা সোনার হার বানিয়ে দিব, তাহলে সুখী অনেক খুশি হবে। এভাবে সেই দিন কেটে যায় আর পরের দিন সকালে টোনা, তাড়াতাড়ি সবজিগুলো তুলে শহরে নিয়ে যেতে হবে। শুনেছি শহরে সবজির প্রচুর দাম, শহরে তেমন তাজা সবজি পাওয়া যায় না, তাই শহরের পাখিরা তাজা সবজি পেলে অনেক খুশি হয়। এই তো টুনি, সবজি তোলা প্রায় শেষ হয়ে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে আমি সবজিগুলো শহরে নিয়ে যেতে পারবো। কবুতর, আমার তো সবজি তোলা শেষ। তোরা আর কতক্ষণ লাগবে? এই তো দোতা, আমারও শেষ হয়ে এসেছে। এরপর তারা সবাই তাদের সবজিগুলো একটা বড় ট্রাকে তুলে আর সবজিগুলো শহরে নিয়ে যায়। এই তো আমরা শহরে চলে এসেছি, এবার সবজিগুলো বিক্রি করতে হবে। আরে, তোমরা বন থেকে এই সবজিগুলো নিয়ে এসেছো নাকি? হ্যাঁ দাদা, আমরা বন থেকে এসেছি। আপনি কি সবজি নিতে এসেছেন? হ্যাঁ, আমি সবজি নিতে এসেছি। এই সবজিগুলো ভালো হবে তো? হ্যাঁ দাদা, এই সবজিগুলো একদম ভালো আর তাজা, এক্ষুনি জমি থেকে তুলে নিয়ে এসেছি। আপনি নিঃসন্দেহে সবজিগুলো নিতে পারেন। আচ্ছা ঠিক আছে, এই সবজিগুলো তোমরা আমাকে দিয়ে দাও, আমি তোমাদের টাকা দিয়ে দিচ্ছি। টোনা কালু কাককে তাদের সবজি দিয়ে দেয় আর কালু কাক সবজিগুলো নিয়ে তাদেরকে টাকা দিয়ে দেয়। আর তারা টাকা হাতে পেয়ে অনেক খুশি হয় আর খুশি মনে বনে চলে আসে। আর কবুতর সুখে পায়রার জন্য একটা সোনার হার কিনে নিয়ে বাড়িতে চলে যায়। সুখী, এই সুখী, কোথায় গেলে? এই দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। কবুতর, তুমি আমার জন্য কি নিয়ে এসেছো? ও মা, এ তো সোনার হার। এই সোনার হার তুমি আমার জন্য নিয়ে এসেছো? হ্যাঁ সুখী, এই হারটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। তোমার পছন্দ হয়েছে তো? হ্যাঁ কবুতর, আমার অনেক পছন্দ হয়েছে। আমার কি যে আনন্দ হচ্ছে তা তো আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। এরপর সুখী পায়রা সোনার হারটা আলমারিতে রেখে দেয়। আর এইভাবে রাত হয়ে আসে, সুখী পায়রা ও কবুতর ঘুমিয়ে পড়ে। ঠিক তখনই একটা চোর এসে সুখী পায়রা সোনার হারটা আলমারি থেকে চুরি করে নিয়ে যায়। আর সকালে উঠে সুখী পায়রা দেখে তাদের আলমারিটা খোলা রয়েছে। এ কি, আমি কাল রাতে আলমারিটা বন্ধ করে রেখেছিলাম, কিন্তু আলমারিটা খুললো কি করে? আমি তো আলমারিতে সোনার হারটা রেখেছি, দেখি তো হারটা আছে কিনা। হায় হায় রে, এ কি সর্বনাশ হলো! আমি যে সোনার হারটা কোথাও খুঁজে পাচ্ছি না। কবুতর, কবুতর, তাড়াতাড়ি ওঠো, দেখো আমি সোনার হারটা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি এসব কি বলছো সুখী? তুমি সোনার হারটা কোথাও খুঁজে পাচ্ছ না? এত দামি হারটা তুমি হারিয়ে ফেললে? কবুতর, আমি তো হারটা আলমারিতেই রেখেছিলাম, কিন্তু এখন তো দেখছি আলমারি একদমই ফাঁকা। এখন আমি কি করব কিছুই যে বুঝতে পারছি না। সুখী, তুমি ভালো করে খুঁজে দেখো, হারটা নিশ্চয়ই ঘরে আছে, তুমি খুঁজলেই পেয়ে যাবে। সুখী পায়রা তার ঘরে ভালো করে সোনার হারটা খুঁজতে থাকে, কিন্তু সুখী পায়রা কোথাও হারটা খুঁজে পায় না। আর এভাবে 2 দিন কেটে যায়।
সবজি বিক্রি করে অনেক টাকা লাভ হয়েছে, তাই তো আমি এই 30,000 টাকা জমাতে পেরেছি। অনেক দিনের স্বপ্ন ছিল একটা বড় জমি কিনবো, কিন্তু টাকার অভাবে তা হয়ে ওঠেনি। এবার টাকা যখন হয়েছে তখন আর দেরি না করে কালকেই বড় দেখে একটা জমি কিনবো। এখন তো রাত হয়েছে, টাকাগুলো রেখে ঘুমিয়ে পড়ি, কালকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়তে হবে। আরে সকাল তো হয়ে গেছে, তাড়াতাড়ি টাকাগুলো নিয়ে মোড়ল মশাইয়ের কাছে যাই। আরে টাকাগুলো কোথায় গেল? আমি তো টাকাগুলো ঘরেই রেখে ঘুমিয়ে পড়েছিলাম, তাহলে টাকাগুলো পাচ্ছি না কেন? হায় হায় রে, হে কি সর্বনাশ হলো আমার! তবে কি টাকাগুলো কেউ চুরি করে নিয়ে গেছে? এখন আমি এতগুলো টাকা কোথায় পাবো? এরপর তোতা টাকাগুলো অনেক খুঁজতে থাকে, কিন্তু তোতা টাকাগুলো কোথাও খুঁজে পায় না। তাই তোতা অনেক কাঁদতে থাকে। তোতা দাদা, তুমি এইভাবে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? টুনি, আমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে। আমি জমি কেনার জন্য 30,000 টাকা রেখে দিয়েছিলাম, কিন্তু এখন সেই টাকা কোথাও খুঁজে পাচ্ছি না। তুমি এসব কি বলছো তোতা দাদা? তাহলে তোমার টাকাগুলো কোথায় গেল? তবে কি কেউ টাকাগুলো চুরি করছে? সেদিন সুখী দিদি সোনার হারটা চুরি হয়ে গেছে, তবে কে করছে এমন কাজ? জানি না টুনি, কে এমন কাজ করছে। কেঁদো না তোতা দাদা, কেঁদো না। যা হবার তা তো হয়েই গেছে, এখন কেঁদে আর কি হবে? তুমি একটু শান্ত হও তোতা দাদা। তোতাকে সান্ত্বনা দিয়ে টুনি সেখান থেকে চলে যায়। আর প্রতি রাতেই পাখিদের বনে কিছু না কিছু চুরি হতে থাকে। টোনা, বনে এসব কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বনের প্রতিটা পাখির ঘরে চুরি হয়েছে, কিন্তু আমরা কেউ চোরকে ধরতে পারিনি। আমাদের ঘরে চোর এখনো আসেনি, তবে মনে হচ্ছে আজকালের মধ্যেই চোর আমাদের ঘরেও চুরি করতে আসবে। তাই আমি একটা উপায় ভেবে রেখেছি। কি উপায় টুনি, আমাকে বলো। এরপর টুনি টোনাকে উপায়টা বলে দেয়, আর তারা দুজনে রাত হওয়ার অপেক্ষা করতে থাকে। আর যেই না রাত হয় ঠিক তখনই টুনি টোনাকে বলতে থাকে, টোনা, আমাদের ঘরে তো অনেক সোনা দানা আছে, আর তুমি তো জানো বনে কোনো এক চোর এসেছে। তাই আমি চোরের হাত থেকে সোনা দানাগুলো বাঁচাতে একটা বুদ্ধি বের করেছি। কি বুদ্ধি টুনি? টোনা, আমি ভেবেছি আমাদের সোনা দানাগুলো আমি একটা মাটির হাঁড়িতে রেখে মাটিতে পুঁতে রাখবো, তাহলে চোর আর আমাদের সোনা দানাগুলো চুরি করতে পারবে না। হ্যাঁ টুনি, তুমি একদম ঠিক বলেছো। চলো আমরা এক্ষুনি মাটির হাঁড়িতে সোনা দানাগুলো রেখে মাটিতে পুঁতে রাখি। এই কথা বলে টোনা ও টুনি রাতের আধারে মাটি খুঁড়তে থাকে, আর মাটির হাঁড়িতে বড় বড় পিঁপড়া রেখে মাটির হাঁড়িটা মাটিতে পুঁতে রেখে দেয়। কিন্তু চোরটা বুঝতেও পারে না। চোর ভাবে টুনি সত্যি সত্যি মাটির হাঁড়িতে সোনা দানা রেখে দিয়েছে। টুনি ভেবেছে এখানে সোনা দানা রাখলে আমি তা জানতে পারবো না। তুই কি ভেবেছিস টুনি? তুই আমার হাত থেকে সোনা দানাগুলো লুকিয়ে রাখবি, কিন্তু আমি তো তা কিছুতেই হতে দিব না। আমি এক্ষুনি সোনা দানাগুলো চুরি করে নিয়ে যাব, তুই তো বুঝতেও পারবি না। হা 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 হা। চোর যেই না মাটি খুঁড়ে মাটির হাঁড়ি থেকে ঢাকনাটা সরায়, ঠিক তখনই মাটির হাঁড়ি থেকে বড় বড় পিঁপড়া বের হয়ে চোরকে কামড়াতে থাকে। মরে 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 গেলাম রে, মরে গেলাম। পিঁপড়া যে আমাকে কামড় দিয়ে শেষ করে ফেললো। মাটির হাড়িতে তো সোনা দানা কিছুই পেলাম না, উল্টো আরো পিঁপড়ার কামড় খেয়ে অসুস্থ হয়ে গেলাম। ওরে বাবারে! চোরের এমন চিৎকার শুনে বনে সব পাখিরা সেখানে ছুটে চলে আসে। ছেড়ে দাও, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো চুরি করব না, আমার ভুল হয়ে গেছে। আমরা তোমাকে ছেড়ে দিতে পারি, তবে তুমি যদি বনের পাখিদের টাকা পয়সা ফিরিয়ে দাও। ঠিক আছে, আমি তোমাদের সব কিছু ফিরিয়ে দিব, এবার আমাকে ছেড়ে দাও।
এরপর চোর বনের পাখিদের কাছ থেকে যা যা চুরি করেছিল তা বনের পাখিকে ফিরিয়ে দেয়। এরপর থেকে বনের পাখিরা সুখেই দিন কাটাতে থাকে। এই ছাড় ছাড় আমাকে, তোদের কত বড় সাহস, আমাকে বেঁধেছিস? একে একে আমি নড়তে পারছি না কেন? এই দড়ি থেকে আমি মুক্ত হতে পারছি না কেন? ছাড় ছাড় বলছি। একে আমার কোনো মন্ত্রবল কাজ করছে না কেন? হায় হায় রে, আমার একই হলো রে, আমার যে সব শেষ। ওই ডাইনি আজকেও তার গাভী নিয়ে এসে আমার জমির সব ফসল নষ্ট করে দিয়েছে। বউ বাচ্চা নিয়ে আমি তো পথে বসে গেলাম গো, পথে বসে গেলাম, সব ফসল নষ্ট হয়ে গেছে। তাহলে এবার আমি কি বাজারে বিক্রি করব? কি করবে কবুতর দাদা বলো? এই বনের সব পাখিরা ওই ডাইনি আর গাভীর অত্যাচারে অতিষ্ঠ। আমাদের কোনো ক্ষমতাই নেই ওই ডাইনিকে আটকানোর। একটা ডাইনির সাথে আমরা সাধারণ পাখিরা কিভাবে শক্তি দিতে পারবো? তাই বসে বসে প্রতিদিন ওই ডাইনির অত্যাচার সহ্য করতে হয়। এই কথা বলে বনবাসীরা যখন তাদের জমির পাশে বসে ফসলের ক্ষতি দেখছিল, ঠিক সে সময় ক্ষেতের পাশ দিয়ে টুনি আর রাজু টোনা নামে দুই ভাই বোন হেঁটে যাচ্ছিল আর বলছিল, ভাই রে, আমরা কোথায় যাচ্ছি? সারাদিন শুধু হাঁটছি আর হাঁটছি। মা বাবা ঈশ্বরের কাছে চলে যাওয়ার পর ভেবেছিলাম আমাদের কাকা কাকি আমাদের আশ্রয় দিবে। তারা তো আমাদের আশ্রয় দিল না, উল্টো বাড়িঘর সব কেড়ে নিয়ে আমাদের তাড়িয়ে দিল। এখন আমরা কি করবো রে ভাই? বোন রে, অনাথরা যেদিকে যায় সেদিকেই শুকিয়ে যায়। আমরা আমাদের নতুন জীবনের উদ্দেশ্যে নিজের বন ছেড়ে তো এই বনে এসেছি। দেখবি ঈশ্বর আমাদের ঠিক কাজের কোনো খোঁজ দিবে। তুই কোনো চিন্তা করিস না বোন। দেখ দেখ, সামনের ক্ষেতে কিছু পাখিরা জটলা করে দাঁড়িয়ে আছে। তাদের দেখেই বোঝা যাচ্ছে বড় কোনো অসুবিধায় পড়েছে। চল তো গিয়ে জিজ্ঞেস করি কি হয়েছে তাদের। এ কথা বলে টুনি আর রাজু টোনা পাখিদের ভিড়ের দিকে যায়। কি গো, তোমাদের কি হয়েছে? তোমরা এমন কি পরামর্শ করছো? তোমাদের দেখে তো মনে হচ্ছে তোমরা ভীষণ চিন্তায় আছো। আমরা ওই দূরের বন থেকে এসেছি। তোমরা চাইলে আমাদের বলতে পারো তোমাদের কি সমস্যা। তোমরা অন্য বন থেকে এসেছো, তোমরা আমাদের সমস্যার কথা শুনে আর কি করবে বলো? আচ্ছা তবুও বলছি শোনো। এই বনের উত্তর দিকে একটা ভয়ঙ্কর গুহা আছে, আর ওই গুহায় বাস করে একটা ডাইনি। ডাইনির বিশাল বড় একটা গাভী আছে, আর সেই গাভীর পিঠে চড়ে প্রতিদিন ডাইনি লোকালয়ে আসে। আর আমাদের সব আবাদি ফসল ডাইনি আর তার গাভী মিলে নষ্ট করে দিয়ে যায়। আমরা কিছুতেই ডাইনিকে থামাতে পারছি না। তোমরা বলছো কি দিনের পর দিন একটা ডাইনি তোমাদের এভাবে অত্যাচার করছে আর তোমরা তা সহ্য করছো? তা তোমরা কোনো তান্ত্রিকের কাছে যাচ্ছ না কেন সাহায্য চাইতে? কি মনে করেছো আমরা তান্ত্রিকের কাছে যাইনি? গিয়েছিলাম, কিন্তু তান্ত্রিক আমাদের উল্টো বলেছে ডাইনিকে তার কাছে ধরে নিয়ে আসতে। সে ডাইনিকে ধরতে পারবে না, কিন্তু ভস্ম করতে পারবে। তান্ত্রিক ডাইনিকে ধরার জন্য জাদুই দড়িও দিতে চেয়েছিল, কিন্তু আমরা তো ডাইনিকে ধরতেই পারবো না, তাকে বাঁধবো কি করে বলো? তাই ডাইনির অত্যাচার মুখ বুজে সহ্য করতে হচ্ছে আমাদের। কবুতরের মুখে এসব কথা শুনে টুনি আর রাজু টোনা কিছু একটা ভেবে বলে, শোনো তোমরা, যদিও আমরা অন্য বন থেকে এসেছি, তবুও তোমাদের সমস্যার কথা শুনে চলে যেতে তো আর পারবো না। আমরা তোমাদের সাহায্য করব, ওই ডাইনিকে ধরার চেষ্টা করব। যে তান্ত্রিক জাদুর দড়ি দিতে চেয়েছিল সেই তান্ত্রিক ঠিকানা বলো আমাদের। টুনির এমন কথা শুনে বনের সব পাখিরা খুশি হয় আর তারা তান্ত্রিকের ঠিকানা দেয়। এরপর টুনি আর রাজু টোনা তান্ত্রিকের কাছে গিয়ে ডাইনিকে ধরার কথা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বলে, তোরা পারবি তো ওই ডাইনিকে আমার কাছে ধরে আনতে? ওই ডাইনি কিন্তু অনেক শক্তিশালী, আর ওই ডাইনিকে বুদ্ধি দিয়ে হারাতে হবে, শক্তি দিয়ে তার সাথে পাওয়া যাবে না। আসলে আমি সাধনা সিদ্ধির জন্য শপথ করেছিলাম 2 মাস আমি আমার জায়গা থেকে উঠবো না। তাই ওই ডাইনিকে ধরার জন্য আমি আমার জায়গা ছেড়ে যেতে পারছি না। পারবো তান্ত্রিক বাবা, আমরা ঠিক পারবো। ওই ডাইনির হাতের মৃত্যুর আমাদের কোনো ভয় নেই। আমরা দুজন অনাথ ভাই বোন, ডাইনির হাতে মরলেও কোনো সমস্যা নেই। আমাদের জন্য কেউ মায়া দেখাতে আসবে না তান্ত্রিক বাবা। আপনি আমাদের জাদুই দড়ি দিন,
আমরা ওই দড়ি দিয়ে বেঁধে ডাইনিকে আপনার কাছে নিয়ে আসবো। তান্ত্রিক অনার দুই ভাই বোনের এমন সাহসিকতা আর পরোপকারিতা দেখে ভীষণ খুশি হয় আর তাদের জাদুই দড়ি দিয়ে দেয়। এরপর জাদুই দড়ি নিয়ে যখন ওরা দুই ভাই বোন আবাদি জমির কাছে আসে, ভাইরে, দড়ি তো নিয়ে আসলাম। এবার কি করে ওই ডাইনিকে আর ওর গাভীকে আটকাবো? তান্ত্রিক বাবা তো বলেই দিয়েছে, শক্তি দিয়ে ডাইনিকে ধরা যাবে না, বুদ্ধি দিয়ে ধরতে হবে। তুই কোনো চিন্তা করিস না টুনি, ইতিমধ্যে একটা বুদ্ধি আমি পেয়েও গেছি। এবার শুধু বনবাসীর কাছ থেকে বড় একটা আয়নার ব্যবস্থা করতে হবে আর একটা গাছের আড়ালে আয়না নিয়ে লুকিয়ে থাকতে হবে। শোন, এবার তোকে আমি পুরো পরিকল্পনাটা বলছি, আয়। এই কথা বলে রাজুটাও না টুনিকে পুরো পরিকল্পনাটা খুলে বলে। তারপর তারা তাদের পরিকল্পনা মতো বনবাসীর কাছ থেকে একটা আয়না চেয়ে নেয় আর টুনি ক্ষেতের পাশে একটা গাছের আড়ালে সেই আয়না নিয়ে লুকিয়ে থাকে আর রাজুটোনা ক্ষেতের মাঝে দাঁড়িয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর রাজুটোনা দেখতে পায় বনবাসীর বর্ণনা অনুযায়ী সত্যি সত্যি একটা ভয়ঙ্কর ডাইনি গাভীর পিঠে বসে আবাদি জমির দিকে এগিয়ে আসছে। আর যে না সেই ডাইনি গাভী সহ জমিতে নামতে থাকে। দাঁড়াও ডাইনি, তুমি এভাবে কৃষকের ফসল নষ্ট করতে পারো না। ফিরে যাও বলছি, তোমার গাভী নিয়ে এক্ষুনি ক্ষেত থেকে ফিরে যাও। তুমি তো একটা ডাইনি, ফসল ক্ষতি করে তোমার কি লাভ বলো? কে রে তুই, আমাকে আটকাচ্ছিস? তোর তো সাহস কম নয় রে। তুই কি জানিস আমি চোখের পলকে তোর ঘাড় মটকে ফেলতে পারি? আমি পাখিদের ফসল নষ্ট করে মনে শান্তি পাই। ফসল তো আমি নষ্ট করবই, পারলে আটকিয়ে দেখা। ঠিক আছে, তুমি যখন ফসল নষ্ট করবেই তখন আমার সাথে তোমার একটা দৌড় প্রতিযোগিতা হয়ে যাক। যদি তুমি দৌড়ে আমাকে হারাতে পারো তবে তুমি যত ইচ্ছে এই বনের ফসল নষ্ট করতে পারবে। আর যদি আমি দৌড় প্রতিযোগিতায় জিতে যাই তবে এই ফসলের ক্ষেত এমনকি এই বন ছেড়ে চলে যেতে হবে তোমাকে। রাজুটোনার এমন কথা শুনে ডাইনি অট্ট হাসিতে ফেটে পড়ে আর বলতে থাকে, এই ডাইনিকে দৌড় প্রতিযোগিতার কথা শোনাচ্ছিস তুই? আমার গাভী নিয়ে আমি বাতাসের আগে ছুটতে পারি। মনে রাখিস, দৌড় প্রতিযোগিতায় আমি জিতবো। ফসলের ক্ষেত তো আমি নষ্ট করবই, তার সাথে তার ঘাড়ও মটকাবো। এই কথা বলে ডাইনি তার গাভীর পিঠে ভালোভাবে চেপে বসে আর তার গাভীকে হুকুম দেয় জোরে ছোটার জন্য। এদিকে রাজুটোনা আর গাভীর দৌড় প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সে সময় রাজুটোনার পরিকল্পনা অনুযায়ী টুনি আয়না নিয়ে গাছের আড়াল থেকে বেরিয়ে আসে আর গাভীর চোখের দিকে তাক করে আয়না ধরে আর সাথে সাথে রোদের আলো আয়নাতে পড়ে আর আয়নাতে পড়ে প্রতিবিম্ব তৈরি করে। সেই প্রতিবিম্ব গাভীর চোখে পড়লে গাভীর সামনে আর কিচ্ছু দেখতে পায় না আর হুড়মুড়িয়ে গাভী মাটিতে পড়ে যায়। এদিকে ডাইনিও গাভীর পিঠ থেকে ছিটকে পড়ে আর রাজুটোনা ও টুনি দ্রুত বেরিয়ে এসে গাভীটাকে চাকু দিয়ে হত্যা করে আর রাজুটোনা ডাইনিকে জাদুই দড়ি দিয়ে বেঁধে ফেলে। এই, ছাড়, ছাড় আমাকে। তোদের কত বড় সাহস, আমাকে বেঁধেছিস? একে একে আমি নড়তে পারছি না কেন? এই দড়ি থেকে আমি মুক্ত হতে পারছি না কেন? ছাড়, ছাড় বলছি। একে আমার কোনো মন্ত্রবল কাজ করছে না কেন? নিজেকে খুব শক্তিশালী ভেবেছিস তাই না? মনে রাখিস, তোর কাছে আছে শক্তি আর আমার কাছে আছে বুদ্ধি। বুদ্ধির জয় সর্বদাই হয়। এই কথা বলে রাজুটোনা আর টুনি সেই ডাইনিকে বাধা অবস্থায় তান্ত্রিকের কাছে নিয়ে যায় আর তান্ত্রিক সেই ডাইনিকে মন্ত্রমুগ্ধ জল ছিটিয়ে চিরতরে ভস্ম করে দেয়। এদিকে বনবাসী অনাথ দুই ভাই বোনের জন্য সেই ডাইনির হাত থেকে তাদের ফসল বাঁচাতে পারে আর আনন্দ উল্লাসে মেতে ওঠে। তোমরা সবাই থাকো তাহলে, আর অনেক ভালো থেকো। আমাদের এখন কাজের খোঁজে বের হতে হবে আর থাকার জায়গা খুঁজতে হবে। তোমরা দুই ভাই বোন আমাদের এত উপকার করলে,
আমরা তোমাদের উপকার করতে চাই। তোমরা তো অনাথ, তাই তোমরা এই বনে থেকে যাও। আমরা বনবাসীরা তোমাদের কিছু জমি দিব, সেই জমিতে বাড়ি বানিয়ে তোমরা বসবাস করো। এত ভালো দুই পাখি আমাদের বনে থাকলে আমাদের মনে সব সময় সৎ সাহস রাখবে। কবুতরের কথায় বনবাসীরা সাড়া দেয়। এদিকে ওরা দুই ভাই বোনও এমন কথা শুনে অনেক খুশি হয়। তারপর অনাথ দুই ভাই বোন সেই বনবাসী দেওয়া জমিতে বাড়ি বানিয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। ওরে বাবা রে, এ কোন রাক্ষসী লাল মরিচ রে বাবা! ছাড় ছাড় আমাকে! কি ঝাল! ইস রে, মরে গেলাম রে, মরে গেলাম! আমি আর কোনোদিনও এই লাল মরিচ চুরি করব না। মধুপুর নামে এক পাখির রাজ্য ছিল। সেই রাজ্যে টোনাটুনি নামে এক দম্পতি বাস করত। সেই দম্পতির বেশ বড়সড় একটা ভাতের হোটেল ছিল। আজকে ওই টোনাটুনির দোকানে এত ভিড়, আমি ভেবেছিলাম এই বনে আমিও একটা ভাতের হোটেল দিব, কিন্তু যে পরিস্থিতি দেখছি, টুনি টোনার হোটেল ছাড়া আমার হোটেলে কেউ খেতেই যাবে না। আর ওই টুনির তো রান্না ভালো, তাই তো সবাই ওদের হোটেলেই খায়, কিন্তু আমার বউটা তো রান্না ভালো নয়। না না, এসব ভাবলে আর হবে না। এই টোনাটুনির দোকান আমাকে বন্ধ করতেই হবে। হ্যাঁ, কিন্তু আমি কি করব? কি করি? পেয়েছি বুদ্ধি। এই কথা বলে যজ্ঞ কাক চারপাশে একটু দেখে নেয়। তারপর যজ্ঞ দেখে টোনাটুনি তাদের খরিদ্দারদের খাবার পরিবেশন করছে। আর খাবার পরিবেশন করতেই ওরা দুজনই ব্যস্ত। ওই সুযোগে যজ্ঞ কাক চুপি চুপি টোনাটুনির ভাতের হোটেলের রান্নাঘরের ভেতরে যায়। হা হা হা, বনের সবাই তোদের হোটেলে খেতে আসে তাই না? দেখ, আজ তোদের রান্না করা খাবারগুলো আমি কিভাবে নষ্ট করি। খাবারগুলো এমন নষ্ট করব যে বনের চারদিক তোদের দুর্নাম ছড়িয়ে পড়বে। কেউ তোদের হোটেলে আর ভাত খেতেই আসবে না। সেই সুযোগে বনের মধ্যে আমি একটা ভাতের হোটেল খুলবো। আহ আহ আহ। এই কথা বলে যজ্ঞ কাক টোনাটুনির সবগুলো রান্না করা খাবারে মরিচের গুঁড়া, লবণ, হলুদ এগুলো ঢেলে দেয়। তারপর সেখান থেকে চুপি চুপি পালিয়ে যায়। টোনাটুনি, তোদের হোটেলের রাজ মাংসের তরকারিটা বেশ সুস্বাদু হয়েছে রে। যা, আমার জন্য আর এক বাটি মাংসের তরকারি নিয়ে আয়। তুমি বসো কবুতর দাদা, আমি এক্ষুনি তোমার জন্য মাংসের তরকারি নিয়ে আসছি। এমন মাংসের তরকারির স্বাদ তুমি আর কোথাও পাবে না গো। এরপর টুনি তাড়াতাড়ি করে কবুতরকে আরো এক বাটি মাংসের তরকারি এনে দেয়। কবুতর সেই বাটি থেকে যেমনি মাংস তুলে মুখে দেয়, তখনই কবুতর চেঁচিয়ে উঠে বলতে থাকে, ওরে বাবারে, জ্বলে গেল রে, আমার মুখটা পুরো জ্বলে গেল। ঝাল! উফ উফ, কি ঝাল! তোরা বাটপার, তোরা প্রতারক। প্রথমবার ভালো বলেছি বলে পরের বার আমাকে এমন ঝালওয়ালা মাংস খেতে দিলি। তোদের নামে বনের সব পাখিদের কাছে আমি বদনাম করব। তোরা প্রতারক। এই কথা বলতে বলতে কবুতর ভাতের হোটেল থেকে ছুটে বেরিয়ে যায়। এ কি হলো টোনা? আমি তো কিছুই বুঝতে পারছি না। কবুতর দাদা এসব কি বলে গেল? আমার রান্না করা খাবার কখনো কেউ খারাপ বলতে পারেনি। তাহলে কবুতর দাদা আমার খাবার ঝাল হয়েছে কেন বললো গো? টুনি, আমিও ব্যাপারটা বুঝতে পারছি না। চলো তো রান্নাঘরে খাবারগুলো একটু খেয়ে দেখি, আসলে খাবারে কি সমস্যা হয়েছে। এই কথা বলে টোনাটুনি রান্নাঘরে যায়। আর তাদের রাখা খাবারগুলো যেমনি মুখে দেয়, তখনই সব খাবারগুলো ওরা মুখ থেকে বের করে ফেলে দেয়। এ কি হঠাৎ করে রান্না করা খাবারে এমন ঝাল লবণ বেশি হলো কি করে? এমন মিষ্টি খাবারের স্বাদে তো আমার মুখ একেবারে জ্বলে গেল। সব খাবার ফেলে দিতে হবে টোনা। আমার মনে হচ্ছে নিশ্চয়ই কেউ শয়তানি করে এসব করেছে, নয়তো আমি তো খাবারে এসব কিছু বেশি দেইনি। এইসব ভেবে আর লাভ নেই টুনি, তাড়াতাড়ি তুমি খাবারগুলো ফেলে দিয়ে নতুন করে রান্না বসাও। এইসব চিন্তা না হয় পরে করবো আমরা। এখন বিকেল, খরিদ্দার আসার সময়। খরিদ্দার আমাদের লক্ষ্মী, কিছুতেই খরিদ্দার ফেরানো যাবে না। টোনার এমন কথা শুনে টুনি তাড়াতাড়ি সব খাবার ফেলে দিয়ে আবার রান্না বসায়। টোনাটুনি যখন খাবার ছেড়ে আবার বাইরে যায়,
তখনই যজ্ঞ কাক আবারও খাবারের লবণ ঝাল মিশিয়ে দিয়ে চলে যায়। এদিকে টোনাটুনি খাবারের মান খারাপ হয়ে যাওয়াতে বনের কোনো পাখিরা আর টোনাটুনির হোটেলে খেতে আসে না। এভাবেই বেশ কিছুদিন চলার পর, তোদের বুঝি এটা ভাতের হোটেল? তা তোরা আমাকে কিছু খেতে দিবি রে বাছা, আমার যে বড্ড খিদে পেয়েছে। আমাদের হোটেলে যা খাবার আছে তুমি সব খেয়ে নিতে পারো ভৈরবী মাতা, কিন্তু তুমি নিজে এসব খাবারগুলো মুখে তুলতে পারবে না, কারণ কেউ একজন প্রতিদিন এসে আমাদের খাবারগুলো নষ্ট করে দিয়ে যাচ্ছে। আমরা তার কোনো প্রতিকারই করতে পারছি না ভৈরবী মাতা। এরপর টুনি আস্তে আস্তে ভৈরবী মাতাকে সব ঘটনা খুলে বলে। সব শুনে ভৈরবী মাতা বলে, তোদের তো অনেক ক্ষতি হচ্ছে। শোন বাছা, আমি তোদের বড় একটা লাল মরিচ দিব। প্রতিদিন রান্না শেষে সেই লাল মরিচ থেকে এক টুকরো মরিচ ভেঙে ভেঙে তোদের রান্না করা খাবারের মধ্যে দিবি। এতে কেউ তোদের খাবার ইচ্ছে করে নষ্ট করে দিলেও সেই খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যাবে। বুঝতে পেরেছিস আমার কথা? এ কথা বলে ভৈরবী মাতা জাদু করে তার হাতে একটা লাল মরিচ আনে, আর সেই বড় লাল মরিচটা টোনাটুনির হাতে দিয়ে সেখান থেকে চলে যায়। চলো তো টোনা, আমরা দেখে গিয়ে এই লাল মরিচ ভৈরবী মাতার কথা মতো সত্যি সত্যি খাবারের স্বাদ দ্বিগুণ বাড়ায় কিনা। এরপর টোনাটুনি লাল মরিচ নিয়ে তাদের নষ্ট হওয়া খাবারের কাছে আসে। তারপর সেই লাল মরিচ থেকে এক টুকরো অংশ কেটে নিয়ে খাবারের মধ্যে দিতে সেই খাবারের মধ্যে থেকে অনেক আলোক রশ্মি বের হতে থাকে। এসব দেখে টোনাটুনি তাদের খাবার একটু মুখে নিয়ে বলে, আহা, এই নষ্ট হওয়া খাবারগুলো অনেক স্বাদ হয়ে গেছে দেখছি। টোনা, আমাদের আর কোনো চিন্তা নেই গো। কেউ আমাদের খাবার নষ্ট করলেও আমাদের আর কোনো ক্ষতি করতে পারবে না। এরপর টোনাটুনি পুনরায় আবারও তাদের খাবার হোটেল চালু করে। টোনাটুনির এমন সুস্বাদু খাবারের গ্রানে আবারও ভাতের হোটেল খরিদ্দারদের জন্য পরিপূর্ণ হয়ে ওঠে। এদিকে যজ্ঞ কাক এসব দেখে মনে মনে বলতে থাকে, কি ব্যাপার, নিয়ম করে প্রতিদিন আমি টুনিদের খাবারে এত মরিচ লবণ মিশিয়ে দিয়ে আসছি, তবুও কোনো ক্ষতি হচ্ছে না কেন? সবাই মহা খুশিতে হোটেলে খাবার খাচ্ছে। একবার দেখতে হচ্ছে তো ব্যাপারটা, টোনাটুনির রান্নার মধ্যে কি এমন জাদু আছে যে আমার কোনো কুবুদ্ধি খাচ্ছে না। যাই তো একবার উকি দিয়ে দেখে আসি ওদের রান্নাঘরে। এই কথা বলে যজ্ঞ কাক রান্নাঘরের জানালার পাশে গিয়ে লুকিয়ে থাকে, আর লুকিয়ে লুকিয়ে দেখে যে টোনাটুনি বড় একটা লাল মরিচের এক টুকরো অংশ খাবারে কেটে দিতে সেই খাবারের ভেতর থেকে আলোক রশ্মি বের হয়, আর খাবার থেকে সুন্দর এক ঘ্রাণ বের হয়ে আসতে থাকে। এসব দেখে যজ্ঞ কাকের বুঝতে আর বাকি থাকে না যে সব ঘটনা ওই লাল মরিচকে ঘিরে। এরপর যজ্ঞ কাক মনে মনে বলে, ও, এই ব্যাপার তাহলে। ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে আর কিভাবে তোরা ওই লাল মরিচ খাবারে দিস সেটা আমিও দেখবো। হ্যাঁ, আজকে আমি তোদের ওই জাদুর লাল মরিচ চুরি করে নিয়ে যাব, সেটা যে কোনো মূল্যেই। তোদের সর্বনাশ আমি ঘটাবোই ঘটাবো। এই কথা বলে যজ্ঞ কাক জানালার আড়ালে লুকিয়ে দাঁড়িয়ে থাকে। টোনাটুনি যেমনি রান্নাঘর থেকে বের হয় তখনই যজ্ঞ কাক চুপি চুপি রান্নাঘরে ঢোকে, আর হাসতে হাসতে ফিসফিসিয়ে বলে, এই মরিচের জন্য এসব হচ্ছে তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। এই কথা বলে যজ্ঞ কাক সেই লাল মরিচটাকে যেমনি ধরতে যাবে ঠিক তখনই লাল মরিচ বিশাল বড় একটা আকার ধারণ করে। এই বেটা, তুই আমাকে চুরি করতে এসেছিস? আমি হইলাম ভৈরবী মাতার আশীর্বাদ প্রাপ্ত লাল মরিচ। আমাকে লোভের বশে যে ছোবে সে তার লোভের শাস্তি পাবে। খুব আমাকে চুরি করার শখ তোর, তাই না? দাঁড়া, দেখাচ্ছি মজা। ওরে বাবা রে, এ কোন রাক্ষসী লাল মরিচ রে বাবা! ছাড় ছাড় আমাকে। কি ঝাল! ইস রে, মরে গেলাম রে, মরে গেলাম। আমি আর কোনোদিনও এই লাল মরিচ চুরি করব না। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। এই কথা বলে যজ্ঞ কাক কোনো রকমে লাল মরিচের হাত থেকে পালিয়ে যায়। যজ্ঞ কাক এত ভয় পেয়ে যায় যে সে আর কোনোদিনও হিংসেমো করে না টোনাটুনির সাথে। এদিকে টোনাটুনি এসব ঘটনার কিছুই জানতে পারে না। টোনাটুনি লাল মরিচের কারণে তাদের খাবারের স্বাদ বাড়াতে থাকে, আর মনের সুখে ওরা ভাতের হোটেল চালিয়ে সুখেই দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে
ভুলো না কিন্তু।